Hello friends, welcome to my YouTube channel অনলাইন লার্নিং। অনলাইন লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে কম্পিটিটিভ পরীক্ষা যেমন এসএসসি বা ডব্লিউবিসিএস এইসব এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ আমি কোনো ভিডিও আপলোড করি এবং তোমাদের জন্য এমসিকিউ টেস্ট সিরিজও নিয়ে আসি। তো এই চ্যানেলটা তোমাদের খুব কাজে লাগবে, তো এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওগুলো তোমরা চ্যানেলে অলরেডি 4-5টা ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দাও এবং ফার্দার যাতে আমি ভিডিও করার মোটিভেশন পাই সেই জন্য লাইকস করবে। তো এই ভিডিওগুলো এক একটা চ্যাপ্টারের উপর হয় বিভিন্ন বিষয়ে। আজকে স্টার্ট করছি তোমাদের পলিটির। তো ইন্ডিয়ান পলিটির আজকে যে চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে ডিসকাশন করব সেটা হচ্ছে বরোড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান দেখো সবচেয়ে বড় মানে সংবিধান, এলিফ্যান্টাইন সাইজ, মানে অনেক বড় সংবিধান। তো এই সংবিধানে কিন্তু অনেক বিষয় আছে, সেই বিষয়গুলা সংবিধানে ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো অন্য দেশ থেকে নেওয়া। ভারতের সংবিধানের যদি মূল কাঠামো যেটা বলা হয় বেশিরভাগ অংশ, সেই বেশিরভাগ অংশ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া। এবং ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে যেটা শুরু হয় সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন থেকে। ক্যাবিনেট মিশনে কিন্তু ভারতকে সংবিধান তৈরি করা সেই ক্ষমতাটা দেয় এবং ভারতের সংবিধান রচনা হয়। ভারতের সংবিধান রচনার কারিগর বলা হয় বি.আর. আম্বেদকরকে। বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং তিনি এবং তার সাথে যে সদস্যগুলো ছিলেন, মানে চেয়ারম্যান প্লাস 6 মেম্বার, টোটাল 7 মেম্বার, 7জন মেম্বার ছিল ড্রাফটিং কমিটি। তারা কিন্তু এই সংবিধানের খসড়াটা রচনা করেন এবং রচনা করার সময় তারা বিভিন্ন দেশের সংবিধানকে লক্ষ্য করেছেন এবং ভারতের সংবিধানটা তারা সেই বিভিন্ন দেশের যে সংবিধান থেকে হুবহু তুলে দিয়েছেন এমনটা নয়, তার মধ্যে কিছু ভ্যারিয়েশন এনেছেন। সেই ভ্যারিয়েশনটা এনেছেন ইন্ডিয়ান কনটেক্সটে। ইন্ডিয়ান কনটেক্সটে কোন জিনিসটা মানে ইম্পর্টেন্স পাবে সেইটা লক্ষ্য করে সেই রকমভাবে সংবিধানটা রচনা করেন। তো ভারতে যেমন ডেমোক্রেসি, গ্রাসরুট লেভেলের যে ডেমোক্রেসি, সেই গ্রাসরুট লেভেলের ডেমোক্রেসি আনার জন্য আমরা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এনেছি। তো ভারতের সংবিধানটা কিছুটা রিজিড, কিছুটা ফ্লেক্সিবল, অর্থাৎ বলা যায় একটা ইউনিক কনস্টিটিউশন। প্রথম যদি আমরা বলি সংবিধান রচনার ব্যাপারটা, তো ভারতের প্রথম সংবিধান রচনা বিশ্বে যদি হয়েছিল রিটেন কনস্টিটিউশন, সেই রিটেন কনস্টিটিউশন ছিল আমেরিকা একটা ফেডারেল কান্ট্রি ইন দ্য সেন্স যে তাদের সমস্ত যে 49 যে স্টেটস আছে তারা নিজেদের মধ্যে একটা কনসেনসাস তৈরি করে তারা একটা দেশ তৈরি করেছে। তো এই কনসেনসাসটা যতদিন থাকবে মানে তাদের সেই সীমানাটা ততদিনই থাকবে, তাদের দেশটা ততদিনই থাকবে। কিন্তু ভারতের ক্ষেত্রে কি, ভারত একটা ইউনিয়ন অফ স্টেট। ভারতের কোনো রাজ্যেই কিন্তু রাজ্য ত্যাগ করে অন্য দেশ গঠন করতে পারে না। আমেরিকার ক্ষেত্রে কিন্তু যে ফেডারেল স্টেটসগুলো আছে তাদের কিন্তু ক্ষমতা অনেক বেশি আছে কম্পেয়ারেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আমি সার্বিকভাবে যদি বলি তো ভারতের সংবিধানটা একটা ইউনিক সংবিধান এবং অনেক জায়গা থেকে নেওয়া হলেও ইউনিক সংবিধান। তো ভারতের এই সংবিধানের আজকে আমরা দেখব যে কোনখান থেকে কোন দেশ থেকে কি ফিচার্স নিয়ে এসেছে। তো দেখো ভারতের সংবিধানের যেটা মূল, আমরা একটা দেশকে লক্ষ্য করে আমরা তা আলোচনা করব। Indian Constitution is a blend of various features which are borrowed from different constitutions throughout the world. That is what makes its most distinct constitution of the world. যেহেতু বিভিন্ন দেশ থেকে নেওয়া আছে, তা অনেকে বলেন হচপচ অফ দ্য ডিফারেন্ট কনস্টিটিউশন, মানে এইগুলো হচ্ছে ক্রিটিসিজম। তো ক্রিটিসিজম হলো কিন্তু আমাদের কনস্টিটিউশনটা ব্লাইন্ডলি কোনো দেশকে কনস্টিটিউশনকে ফলো করে লেখা হয়নি। আমরা তো আমাদের মতো করে যে এনভায়রনমেন্ট আছে, আমাদের দেশের যে এনভায়রনমেন্ট আছে, দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন আছে, সেই সোশিও ইকোনমিক কন্ডিশন অনুযায়ী আমরা সংবিধানটাকে পরিবর্তন করে অন্য দেশ থেকে নিয়েছি, কিন্তু পরিবর্তনটা করেছি আমাদের কনটেক্সটে, আমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী।
তো দেখো ভারতের সংবিধানের ইউএসটা ফার্স্টে আমরা দেখব যে ইউএসএ থেকে বা আমেরিকা থেকে আমরা কি কি ধারণা নিয়েছি। আমেরিকা থেকে দেখো সবচেয়ে বড় একটা ধারণা আছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। দেখো এই মৌলিক অধিকার যদি না থাকে, মৌলিক অধিকার আমাদের পার্ট 3-তে আছে। মৌলিক অধিকার কোথায় আছে? পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে 35। তো এই মৌলিক অধিকার কিন্তু ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং মোস্ট ইলাবোরেটলি কিন্তু লেখা আছে। সংবিধানের বলা হয় এটাকে ম্যাগনা কার্টা বলা হয়। সংবিধানের এই যে পার্ট 3 বা ফান্ডামেন্টাল রাইটস, এটাকে ম্যাগনা কার্টা হিসাবে ধরা হয়। তো এটার গুরুত্ব আছে। তো এই ধারণাটা কোথা থেকে নেওয়া আছে? ফান্ডামেন্টাল রাইটস ইউএস থেকে। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। দেখো যে কোনো দেশের যদি মানে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে সেখানে জুডিশিয়ারির একটা বড় অংশ বা অবদান থাকে। বা বিচার ব্যবস্থাকে হতে হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কোনো দিকে বায়াস থাকা চলবে না। তো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা স্বাধীন যে জুডিশিয়ারি, হ্যাঁ, কোনো দিকে বায়াস না থাকা দরকার। তো এই জুডিশিয়ারির ধারণাটা ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি যদি বলি, সেই ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি হচ্ছে ইউএস থেকে। হ্যাঁ, কিন্তু ইউএসএ ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি নেই। ইউএসএ কি আছে? দেখো আমাদের দেশে কি হয়, দেশের একটা কোর্টেই কিন্তু কেন্দ্র সরকারের যে আইন এবং রাজ্য সরকারের যে আইন বিচার করে। কেন্দ্র সরকারের আইনের মাধ্যমে যে সুপ্রিম কোর্ট বিচার করবে এবং রাজ্য সরকারের আইনে হাইকোর্ট বিচার করবে, এমনটা হয় না। আমাদের হাইকোর্ট কিন্তু কেন্দ্র সরকারের বিভিন্ন আইন সম্বন্ধে মানে আলোচনা করে এবং তাদের সেম আইন সেম। কিন্তু ইউএসের ক্ষেত্রে কি আছে? ফেডারেল কোর্ট আছে ফেডারেল লর জন্য এবং স্টেটের কোর্ট আছে স্টেটের লর জন্য। মানে দু জায়গায় দুরকমভাবে কোর্ট আছে। তো এই যে ইন্টিগ্রেটেড কোর্ট, সেটা কিন্তু ওদের নেই, মানে ইউএসএ নেই। আমাদের আছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। তো আমরা যেটা নিয়েছি ইউএস থেকে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি। আর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্টকে ইমপিচ করতে গেলে আর্টিকেল যে 61 হয়, আর্টিকেল 61 অনুযায়ী যে প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়, সেই ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট নেওয়া হয়েছে ইউএস থেকে। আরেকটা নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ। দেখো যে জুডিশিয়াল রিভিউ, এটা কিন্তু আমরা পেয়েছি, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটা পেয়েছি। সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয় যে আমাদের সংবিধানকে যে কোনোভাবে পরিবর্তন করা যায় না। সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক ধাঁচাকে অপরিবর্তিত রেখেই কিন্তু সংবিধানের পরিবর্তন করা উচিত, এবং এইটাই কিন্তু জুডিশিয়াল রিভিউর একটা বেসিক কনসেপ্ট। জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে টু চেক দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য ল পাসড বাই দ্য পার্লামেন্টে যে আইন পাস করা হয়েছে, সেই আইন কতটা কনস্টিটিউশন মোতাবিক হয়েছে বা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে অক্ষুণ্ণ রেখে হয়েছে, সেইটা চেক করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। যদি আমি দেখি তাহলে জুডিশিয়াল রিভিউর কোথা থেকে পাচ্ছি? অনেকে জুডিশিয়াল রিভিউ এই যে আর্টিকেল 13 থেকে আমরা পাই। আর্টিকেল 13-এ বলা আছে যে সমস্ত আইন সংবিধানের মৌলিক অধিকারকে ব্যাহত করবে বা মৌলিক অধিকারকে ভায়োলেট করবে, সেগুলো কিন্তু নাল অ্যান্ড ভয়েড, মানে তার কোনো সারবস্তু থাকবে না এবং সেটা প্রযোজ্য হবে না। তো এইটা হচ্ছে কিন্তু জুডিশিয়াল রিভিউর একটা আর্টিকেল। আচ্ছা, 32 আছে, এটাও কিন্তু জুডিশিয়াল রিভিউর একটা পাওয়ার, যেটা রিটস ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32, হাইকোর্ট আন্ডার 226। তো এই জায়গাগুলো হচ্ছে জুডিশিয়াল রিভিউর একটা ব্যাপার। মানে জুডিশিয়াল রিভিউ মানে টু চেক দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য ল পাসড বাই দ্য পার্লামেন্ট। ফোর্থ যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজেসকে যদি রিমুভ করতে হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের জাজেসকে রিমুভ করতে গেলে দুটা গ্রাউন্ডস আছে, প্রুভ অ্যান্ড মিসবিহেভিয়ার। হ্যাঁ, তো প্রুভ অ্যান্ড মিসবিহেভিয়ার যদি থাকে আর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের জাজকে কিন্তু আমরা রিমুভ করতে পারি। তো এই ব্যাপারগুলো যে সুপ্রিম কোর্টের যে জাজ বা হাইকোর্টের জাজ, সেই রিমুভ করার প্রসেসগুলো, সেইগুলো কিন্তু
ইউএস থেকে নেওয়া। তাহলে মোটমাট এই 4-5টা জিনিস মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল রাইটস এটা হচ্ছে ইউএসএ, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, জুডিশিয়াল রিভিউ আর হচ্ছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। এইখানে বলে রাখা ভালো যে সুপ্রিম কোর্টের জাজেস রিটায়ার করে 65 ইয়ার্সে, হাইকোর্টের জাজ রিটায়ার করে 62 ইয়ার্সে। এখান থেকে কোয়েশ্চান আসে। আর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেসকে রিমুভ করার জন্য দুটো গ্রাউন্ডস আছে, প্রুভেন মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। কি গ্রাউন্ডসে রিমুভ করা যায়? প্রুভেন মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি। এই দুটো গ্রাউন্ডসেই কিন্তু একটা সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ করা যায়। নেক্সট যে ব্যাপারটা আছে যে প্রিএমবেল। আর কি আছে? প্রিএমবেল দেখো ভারতের যে প্রস্তাবনা, এই প্রিএমবেলকে অনেক গুরুত্বপূর্ণ। প্রিএমবেলে অনেক ধারণা আছে। প্রিএমবেলকে ইউজ করে আমরা কিন্তু সংবিধানের কোনো আইন সংবিধান মোতাবিক হচ্ছে কি না, সংবিধান পরিবর্তন করছে পার্লামেন্ট, কিন্তু পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে যে আইনটা আনছে সেই আইনটা কতটা সংবিধান মোতাবিক, সংবিধানের যে পারপাসটা ফুলফিল করছে কি না সেইটা জানার জন্য কিন্তু প্রিএমবেল দরকার। মানে প্রিএমবেল একটা টর্চ লাইট, সেই টর্চ লাইটের মাধ্যমে আমরা বুঝবো যে ওইখানে ওই যে চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা সঠিক কি না। বা প্রিএমবেল একটা সুপ্রিম কোর্টের জাজদিকে একটা পাথ দেখায়, একটা রাস্তা দেখায়। এবং সুপ্রিম কোর্টের যে প্রিএমবেল তাকে বলা হয় অনেক সময় কি টু দ্য যে কেম মুন্সি বলেছিলেন, মুন্সি এই নামটা মনে রাখবে, তিনি বলেছিলেন হরস্কোপ অফ দ্য কনস্টিটিউশন। আবার অনেকে বলেছেন কি টু দ্য কনস্টিটিউশন, মানে চাবি, সংবিধানের চাবিকাঠি। তো এই কথাগুলো মনে রাখবে, সংবিধানের চাবিকাঠি বলা হয় প্রিএমবেলকে, সংবিধানের যে হরস্কোপ অফ দ্য কনস্টিটিউশন সেটাও বলা হয় প্রিএমবেলকে। এটা প্রিএমবেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিএমবেলটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আজকে এটুকুই জানো যে প্রিএমবেলের ধারণাটা বা প্রস্তাবনা, সেই প্রস্তাবনার ধারণাটা ইউএস থেকে, মানে ইউএস থেকে 5টা জিনিস মনে রাখবে। ফার্স্ট হচ্ছে যেটা ফান্ডামেন্টাল রাইটস, সেকেন্ড হচ্ছে প্রিএমবেল, থার্ড হচ্ছে জুডিশিয়াল রিভিউ, ফোর্থ হচ্ছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, আর ফিফথ হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের জাজেস রিমুভাল। নেক্সট আমরা আসছি ইউকে দেখো একটা বড় সোর্স অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানের ব্রিটিশরা যেহেতু 200 বছর রাজত্ব করেছে, সেই রাজত্ব করার সময় তারা ভারতের জনগণের মধ্যে একটা পার্লামেন্টারি সিস্টেমের যে ফর্ম সেটা কিন্তু অনেকটাই বীজ বপন করে চলে গেছেন। তো আমরা সেই সিস্টেমকেই ফলো করেছি, আমরা সেই পার্লামেন্টারি সিস্টেমকেই ফলো করেছি। যদিও ব্রিটিশ পার্লামেন্ট এবং ভারতের পার্লামেন্টের ক্ষমতার অনেক তফাৎ আছে। ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা কিন্তু অনেক বেশি, কিন্তু ভারতের পার্লামেন্ট কিন্তু লিমিটেড পাওয়ার আছে। ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু সুপ্রিম, ভারতের পার্লামেন্ট কিন্তু সুপ্রিম নয়। ভারতের ক্ষেত্রে হচ্ছে সংবিধানই সুপ্রিম, আর ব্রিটেনের ক্ষেত্রে কি হচ্ছে? পার্লামেন্টই সুপ্রিম। তো এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। ফার্স্ট হচ্ছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কি না, দেখো এইখানে কি হয় না, আমরা রিপ্রেজেন্টেটিভ, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এই যে 3জন থাকে, এটা হচ্ছে একটা ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। লোকসভার মাধ্যমে আমরা নির্বাচিত করছি, রাজ্যসভার মাধ্যমে হচ্ছে, এবং প্রেসিডেন্ট থাকছেন, এটা একটা টায়ার অফ গভর্নমেন্ট। আবার রাজ্যের ক্ষেত্রেও সেম পার্লামেন্টারি সিস্টেমে নেওয়া হয়েছে। তো এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট এটা কিন্তু ইউকে, আমেরিকা থেকে। সেকেন্ড হচ্ছে ইলেকশন প্রসেস। লোকসভার ক্ষেত্রে, রাজ্যসভার ক্ষেত্রে, লোকসভার যে ইলেকশন প্রসেস সেম হচ্ছে মানে ইউকের ক্ষেত্রেও সেম টাইপ ইলেকশন প্রসেস হয়। আচ্ছা, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ভারতেরও কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল থাকে, আর্টিকেল 148। তো ইনি কি করেন? ইনি হচ্ছেন গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বলা হয় গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। আর যদি বলা হয় গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, যদি বলা হয় কনস্টিটিউশনের গার্জিয়ান, তখন সেটা কিন্তু হবে সুপ্রিম কোর্ট। আর যদি বলা হয় পাবলিক পার্সের যে গার্জিয়ান, সে হচ্ছে কিন্তু ক্যাগ, যে আর্টিকেল 148 আছে।
এবার বলছি ইউকে এবং ভারতের মধ্যে যে ক্যাগের ক্ষমতার কিন্তু বিস্তর ফারাক আছে। ভারতের ক্ষেত্রে ক্যাগের ক্ষমতা কিন্তু খুব সীমিত। ক্যাগ হচ্ছে ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড অফ দ্য এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটির ফ্রেন্ড ফিলোসোফার গাইড, কিন্তু ক্যাগের এই কন্ট্রোলার কথাটা কিন্তু ভারতের ক্ষেত্রে কম আছে। আমেরিকার ক্ষেত্রে কন্ট্রোলিং পাওয়ারটা বেশি আছে। আমেরিকা বলছি ইউকের ক্ষেত্রে কি হয়, যে কোনো ধরনের টাকা যখন মানে খরচ হয়, ধরো আমাদের কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা খরচ হয়ে গেছে, তো আমরা খরচ হওয়ার পর কিন্তু ইনি অডিট করেন ক্যাগ। তো খরচ হওয়ার পর ক্যাগ অডিট করেন, তাহলে কি হচ্ছে, টাকাটা কিন্তু খরচ অলরেডি হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে পোস্টমর্টেম করার মতন, লোকটা মারা গেছে তারপরে পোস্টমর্টেম হচ্ছে, তার আগে কিন্তু কোনো প্রসেস করা যাচ্ছে না। কিন্তু ইউকের ক্ষেত্রে কি আছে, ইউকের ক্ষেত্রে কিন্তু যে কন্ট্রোলার ক্যাগ আছে তার কিন্তু ক্ষমতা আছে টাকাটা খরচ করার আগে যে কি পারপাসে খরচ হবে, কতটা খরচ হবে, এইটা ঠিক করার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা কিন্তু ক্যাগের নেই ভারতেরও ক্যাগ আছে, ব্রিটেনেও ক্যাগ আছে, কিন্তু ব্রিটেনের যে ক্যাগ তার ক্ষমতা কিন্তু ভারতের ক্যাগের থেকে অনেক বেশি। ভারতের ক্যাগের মূল ক্ষমতা হচ্ছে অডিটিং, কন্ট্রোলিংটা কম। এরপর আসছে রিট জুরিসডিকশন। তো এই রিট জুরিসডিকশন অফ কোর্টস, আমাদের কোর্টে কি হয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুরকম কোর্টেরই রিট মানে অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে। এবারে 5 রকমের রিট কিন্তু সুপ্রিম কোর্টে জারি করে, হাইকোর্টও এরকম রিট জারি করতে পারে। এই ক্ষেত্রে বলা যায় যে সুপ্রিম কোর্টের কিন্তু রিট জুরিসডিকশনটা কিন্তু আর্টিকেল 32 থেকে ফ্ল করে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রিট জুরিসডিকশন দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, বাট হাইকোর্টের যে রিট জুরিসডিকশন সেটা হচ্ছে 226, দ্যাট ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। মানে হাইকোর্টের রিট জুরিসডিকশন ফান্ডামেন্টাল রাইট নয়, বাট সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এবং আর্টিকেল 32, এবং এটাকে বলা হয় সোল অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের আত্মা বলা হয় আর্টিকেল 32কে, এবং এটা B.R. আম্বেদকর বলেছেন। বলার মূল কারণ হচ্ছে এটাই যে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার খর্ব হয়, ধরো আমার রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, এই আর্টিকেল 21, এটা তো আমাদের একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা নির্দিষ্ট কিছু গ্রাউন্ডস ছাড়া ভায়োলেট করা যায়নি। কিছু গ্রাউন্ডস আছে, ধরো সেই গ্রাউন্ডসগুলোকে ভায়োলেট করা যায়, মানে অ্যাবসলিউট নয় যে আমাদের মৌলিক অধিকার সবসময় থাকবে সেরকমও নয়, কিন্তু কিছু ক্ষেত্রে ভায়োলেট করা যায় না, লিমিটেড থাকে। তো এই আর্টিকেল 21 ভায়োলেট হলে আমরা ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি। তাই সুপ্রিম কোর্ট কি করে, আর্টিকেল 32 অনুযায়ী 5 ধরনের রিটস জারি করে। হ্যাঁ, যে রিটসগুলো যেমন হচ্ছে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো। হেবিয়াস কর্পাস 5 ধরনের যে রিটস আছে সেগুলো মনে রাখবে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, সার্চিওরারি এবং কো ওয়ারেন্টো সার্চিওরারি। আরেকটা আছে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, সার্চিওরারি। তো এই রিটসগুলো জারি করার মাধ্যমে কিন্তু মৌলিক অধিকারকে রক্ষা করা হয়, এবং মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে হাইকোর্টেরও অবদান আছে। হাইকোর্টও অনেক ক্ষেত্রে মানে অধ্যাদেশ জারি করে, এবং অধ্যাদেশ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারকে সংরক্ষিত রাখে। তো এই প্রহিবিশন, আরেকটা কি আছে রিট, প্রহিবিশন, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, প্রহিবিশন আর সার্চিওরারি, এই 5 ধরনের যে রিটস, এই 5 ধরনের রিটস কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট জারি করতে পারে। নেক্সট হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারলে রিট জুরিসডিকশন অফ দ্য কোর্ট। আর আছে কি সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসের দেখো বলা হয় স্টিল ফ্রেম অফ দ্য কনস্টিটিউশন, স্টিল ফ্রেম, সিভিল সার্ভিস যে স্টিল ফ্রেম, এবং এটা সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু এটা কনসেপ্ট যে সিভিল সার্ভিস ভারতে থাকবে। এবং সিভিল সার্ভিসের যদি শুরু বলি তাহলে সেটা কিন্তু হয়েছিল কর্নওয়ালিস। তাহলে ভারতের সিভিল সার্ভিসের জনক কিন্তু বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এই কোয়েশ্চেনটা WBCS অনেকবার পড়েছি।
আর যে ল মেকিং প্রসিজার কোথায় তৈরি হয়? ভারতের পার্লামেন্টে তৈরি এবং স্টেট লেজিসলেচারে তৈরি হয়, যে স্টেট লেজিসলেচারে স্টেট রিলেটেড যা হয়। তো এই ল মেকিং প্রসিজার কোথায়? ইউকে থেকে নেওয়া। ক্যাবিনেট সিস্টেম, ক্যাবিনেট মানে হচ্ছে কোর অফ দ্য কোর। ভারতে অ্যাকচুয়ালি মিনিস্টার কম থাকে, মানে কাউন্সিল অফ মিনিস্টার তারা কিন্তু এড অ্যান্ড অ্যাডভাইস করবে। এই আর্টিকেল 74 অনুযায়ী কী হয়? কাউন্সিল অফ মিনিস্টার টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট ইন ইটস ডিউটি। মানে রাষ্ট্রপতি তার যে কাজ করবেন, রাষ্ট্রপতি হচ্ছে এক্সিকিউটিভ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ হচ্ছে রাষ্ট্রপতি। তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ কার অনুযায়ী, মত অনুযায়ী কাজ করবে? প্রাইম মিনিস্টার, যিনি কাউন্সিল অফ মিনিস্টারের সাথে একসঙ্গে বসে কাজ করবেন। এই কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যেও যারা কিছুগুলো আছে যারা পাওয়ারফুল, সেই কাউন্সিল অফ মিনিস্টারে হচ্ছে কিছুটা, মানে কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে কিছুগুলো মিনিস্টার আছে যারা কিন্তু পাওয়ারফুল, সেই মিনিস্টাররাই কিন্তু ক্যাবিনেট মিনিস্টার। সেই ক্যাবিনেট ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। তাহলে ক্যাবিনেট ফর্ম অফ দ্য গভর্নমেন্ট পাওয়া যাচ্ছে কিন্তু ইউকে থেকে। মার্শাল ল কততে আছে? আর্টিকেল 34-এ আছে মার্শাল ল মানে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, দাঙ্গা হয় বা কোনো কিছু হয়, সেখানে মার্শাল ল বা জারি করে সেই জায়গাটা শান্ত করা হয় মার্শাল ল এর মাধ্যমে। তো এই মার্শাল ল কিন্তু এই এমার্জেন্সির সাথে মার্শাল ল এর তফাৎ আছে। এমার্জেন্সি কিন্তু সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন, লেজিসলেটিভ রিলেশন, এক্সিকিউটিভ রিলেশন, এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। মার্শাল ল এর ক্ষেত্রে এই রিলেশনগুলো এই রিলেশন চেঞ্জ হয় না। সেন্টার এবং স্টেটের যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং ফাইন্যান্সিয়াল, সেই ফাইন্যান্সিয়াল রিলেশনে কোনো চেঞ্জ হয় না। নেক্সট হচ্ছে রুল অফ ল। এই কনসেপ্টটা কিন্তু আমাদের আর্টিকেল 14-তে আছে। এই রুল অফ ল কনসেপ্ট থেকে, রুল অফ ল মানে কি? কেউ আইনের উপর নয়, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। আইনের উপর কেউ নয়, আর সবাইকে কিন্তু সেম ল ফলো করতে হয়। তো এই ব্যাপারগুলো হচ্ছে রুল অফ ল কনসেপ্টটা দিয়েছেন এভি ডাইসি। রুল অফ ল এই কনসেপ্টটা কোথা থেকে নিয়েছেন? এভি ডাইসি। সিস্টেম অফ সিঙ্গেল সিটিজেনশিপ, ভারতে এক নাগরিকত্ব আছে। বাইক্যামেরালিজম মানে দুই কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট। তো এই বিষয়গুলো কিন্তু ইউকের থেকে নেওয়া, মানে ইউকের থেকে তোমরা 4-5টা জিনিস মুখস্থ রাখবে। রুল অফ ল, সিঙ্গেল সিটিজেনশিপ আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, রিট আছে, যে রিটগুলো ইউজ করা হয়, রিট জুরিসডিকশন, আর মেন হচ্ছে যে ক্যাগ আছে, আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এই জিনিসগুলো মনে রাখবে। রুল অফ ল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর সিঙ্গেল সিটিজেনশিপ, হ্যাঁ, এইগুলো থেকে কোশ্চেন থাকে। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি। আয়ারল্যান্ড থেকে যেটা নেওয়া হয়েছে সেটি হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, 36-51, পার্ট 4। আচ্ছা, মেথড অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন এইটা। নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা যে মেম্বারের নমিনেশন করতে পারে প্রেসিডেন্ট 12 জনকে, সেই ধারণাটা। তো কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড থেকে এই 3টা জিনিস নেওয়া হয়েছে, যে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর রাজ্যসভার নমিনেশন মেম্বার, আর মেন যেটা হচ্ছে ডিপিএসপি। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই কোয়েশ্চেন অনেকবার পড়েছে, কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া? অস্ট্রেলিয়া থেকে। জয়েন্ট সিটিং কত? 108-এ। হ্যাঁ, এই 108-এ জয়েন্ট সিটিংয়ের যে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার। এই কোয়েশ্চেনটা পড়ে যে জয়েন্ট সিটিং যদি হয়, মানে লোকসভা এবং রাজ্যসভা কোনো একটা ডিসিশন নিয়ে যদি ডাইলেমাতে থাকে, যে এইটা ডিসিশন, মানে একটা জায়গায় ল যদি পাস করতে হয়, যে একটা হাউসে পাস হলো, অন্য হাউসে হলো না, তাহলে তখন প্রেসিডেন্ট চাইলে কিছু বিষয়ে আছে জয়েন্ট সিটিং হেল্ড করতে পারেন। তো এই জয়েন্ট সিটিং হেল্ড করার সময় স্পিকার কিন্তু তার সভাপতিত্ব করেন, এবং জয়েন্ট সিটিংয়ে কিন্তু ম্যাক্সিমাম সিম্পল মেজরিটিতে পাস হয়। জয়েন্ট সিটিং যখন করান তখন কিন্তু সিম্পল মেজরিটিতে ডিসিশনস হয়।
তো এইটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স, আর্টিকেল 301 301 এই অনুযায়ী বলা হয় যে একটা স্টেট থেকে অন্য স্টেটে যদি ট্রেড অ্যান্ড কমার্স কিন্তু ব্যান করা যাবে না, বন্ধ করা যাবে না কোনো নির্দিষ্ট গ্রাউন্ডস ছাড়া। তো এই ট্রেড অ্যান্ড কমার্স যেটা আর্টিকেল 301, এই 301-এ যে ট্রেড অ্যান্ড কমার্স করার যে অধিকার আছে নাগরিকদের, সিটিজেন্সদের, সেই অধিকারটা কিন্তু আছে, সেই অধিকারটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো ট্রেড অ্যান্ড কমার্স মানে আর্টিকেল 301 ইনসাইড দ্য কান্ট্রি। আর 2 নম্বর হচ্ছে জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, আর 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। তাহলে কনকারেন্ট লিস্ট, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য কান্ট্রি, এই 3টা ব্যাপার কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তারপর আসছে ক্যানাডা। ক্যানাডা থেকে যেটা নিয়েছি, আমাদের যে ফেডারেল সিস্টেম সেটা কিন্তু ক্যানাডাকে ফলো করা হয়। ক্যানাডার ক্ষেত্রে কি হয়, সেন্টার কিন্তু স্ট্রং হয়। মানে সেন্টারের ক্ষেত্রে যেমন স্ট্রং কী করে বুঝবো না, রেসিডিউয়ারি ক্ষমতা যখনই বলবে সেন্টারের হাতে চলে যায়, সেই ক্ষেত্রে সেন্টারের হাতে রেসিডিউয়ারি মানে লিস্ট 1, লিস্ট 2 এবং লিস্ট 3, 3টে লিস্ট আছে, তোমরা জানতে পারবে 1, 2, 3। 1-এ হচ্ছে কেন্দ্র সরকার, 2 হচ্ছে রাজ্য সরকার, 3 হচ্ছে কারেন্ট। তো এই 3টে লিস্টের বাইরে কোনো বিষয় যদি থাকে সেটা কিন্তু রেসিডিউয়ারি, এবং সেই রেসিডিউয়ারি ক্ষমতা আছে কেন্দ্রের হাতে। তাহলে রেসিডিউয়ারি পাওয়ার যদি কেন্দ্রের হাতে থাকে, আরেকটা ব্যাপার হচ্ছে যখন এমার্জেন্সি হয় তখন সেন্টার কিন্তু অল পাওয়ারফুল হয়ে যায়, এবং স্টেটের মানে লিস্ট 2-তে যে আর্টিকেলস আছে সেইগুলোর মধ্যেও কিন্তু আইন তৈরি করতে পারে। তাহলে এই সব জিনিস লক্ষ্য করে আমরা বলতে পারি যে ভারতের যে ফেডারাল সিস্টেম সেটা কিন্তু ক্যানাডাকে ফলো করা হয়েছে। ক্যানাডা হচ্ছে সেন্টার মানে ফেডারাল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার, এটা হচ্ছে ক্যানাডার বৈশিষ্ট্য। ফেডারাল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার, এটি ক্যানাডার বৈশিষ্ট্য। সেখানে হচ্ছে স্টেট অফ গভর্নর থাকা মানেই তো বুঝতে পারছি, গভর্নর কিন্তু বিল কিন্তু রিজার্ভ করতে পারে, গভর্নরের ক্ষমতা আছে রিজার্ভ করার। তারপরে আসছে স্বেচ্ছাধীন যে ক্ষমতা, আমরা পরে পরে জানবো এই বিষয়গুলো। তারপর হচ্ছে অ্যাডভাইজরি জুরিসডিকশন, সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজরি জুরিসডিকশন আছে 143-তে। তো এই অ্যাডভাইজরি জুরিসডিকশনে সুপ্রিম কোর্টের কাছে প্রেসিডেন্ট কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়ে মতামত জানতে পারেন, কিন্তু এই মতামতটা, এই কনসালটেশনটা, সুপ্রিম কোর্টের এই যে কনসালটেশনটা কিন্তু প্রেসিডেন্টের উপর বাইন্ডিং হবে না। অ্যাডভাইজরি জুরিসডিকশন উইল নট বি বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট। তারপর আসছে রেসিডিউয়ারি পাওয়ার বললাম। তারপর আদার্স কনস্টিটিউশন, সাউথ আফ্রিকা থেকে কী নেওয়া আছে, অ্যামেন্ডমেন্ট। তারপরে অ্যামেন্ডমেন্ট মানে 368, 368। ফ্রান্স থেকে নেওয়া আছে, ফ্রান্স থেকে কী নিয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, যেটা আমরা প্রিএমবেলে দেখতে পাবো, এটা নেওয়া আছে ফ্রান্স থেকে। জাপান থেকে নেওয়া আছে প্রসিজার এস্টাবলিশড বাই ল, আর্টিকেল 21। তাহলে কি আছে, আমরা দেখো সাউথ আফ্রিকা থেকে নেওয়া আছে অ্যামেন্ডমেন্ট, ফ্রান্স থেকে নেওয়া আছে প্রিএমবেলের যে 3টে ব্যাপার, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। আর প্রসিজার এস্টাবলিশড বাই ল, এটা আছে জাপান থেকে, যেটা আর্টিকেল 21-এ আছে, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি। ইউএসএসআর মানে রাশিয়া, ফর্মার ইউএসএসআর মানে রাশিয়া থেকে নেওয়া আছে ফান্ডামেন্টাল ডিউটি। আর যে জাস্টিসের কথা বলা আছে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এই জাস্টিস যেটা আমরা প্রিএমবেলে দেখতে পাই, প্রিএমবেলে এই ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, এই বিষয়গুলো দেখতে পাই। তো এইটা আছে কোথায় না, এটা রাশিয়াতে নিয়ে নেওয়া আছে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস। আর ফান্ডামেন্টাল ডিউটি মানে মৌলিক কর্তব্য, এগুলো কিন্তু রাশিয়া থেকে নেওয়া। আর লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এটা অনেক পরীক্ষায় পাবে, এটা হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া। জার্মানি থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকার, যখন ওই এমার্জেন্সি থাকে, এমার্জেন্সি 3 রকম আছে, 352, 356 এবং 360, 3টে আর্টিকেল। 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি, 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে ওয়ার, আর্মড রেভিলিয়ন, অ্যাগ্রেশন, এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্মড রেভিলিয়ন,
এই সব বিষয়ে কিন্তু গ্রাউন্ডসে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড আর্মড রেভিলিয়ন, এই তিনটা গ্রাউন্ডের উপরেই কিন্তু আর্টিকেল 350 হয়, 352 মানে ন্যাশনাল এমার্জেন্সি হয়। স্টেট এমার্জেন্সি বা যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল মেশিনারি যখন ভেঙে যায় কোনো রাজ্যে, তখন হচ্ছে স্টেট এমার্জেন্সি, যেটা 356-তে। আর যখন দেশের আর্থিক অবস্থা খুব খারাপ থাকে তখন 360। কিন্তু ভারতের ক্ষেত্রে এই 360 কখনোই ইউজ করা হয়নি, কারণ ভারতে আর্থিক দুরবস্থা এমন হয় না। কিন্তু ভারতের ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি কিন্তু হয়েছে। তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি একবারও হয় না, মানে আর্টিকেল 360 কখনোই ইউজ হয় না। নেক্সট আমরা যেটা দেখব, জার্মানি থেকে তাহলে নেওয়া হয়েছে এই কোনটা, এই এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড করা হয়। আদার যে কনস্টিটিউশন সেগুলো আমরা দেখব, যে প্রিভিলেজ কোথা থেকে নেওয়া হয়েছে, পার্লামেন্টারি প্রিভিলেজ। পার্লামেন্টারি প্রিভিলেজ আছে, মানে পার্লামেন্টের যাদের মেম্বার তাদের কিছু নিজস্ব কিছু ক্ষমতা আছে, যেমন তাদেরকে সেশন চলাকালীন অ্যারেস্ট করা যায় না, হ্যাঁ, তারা চাইলে কোনো মিনিস্টারের কোয়েশ্চেন করতে পারে। তো এই রাইটসগুলো, প্রিভিলেজগুলো কিন্তু অস্ট্রেলিয়া এবং ইউকে এই দুই জায়গা থেকে নেওয়া হয়েছে। আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা এখন কোয়েশ্চেন পড়ে, যে পিআইএল, যেটা পিএন ভাগবতীর, ভারতের ক্ষেত্রে এই পিআইএলের জনক বলা হয় পিএন ভাগবতীকে। তো এই পিএন ভাগবতী পিআইএলের যে ধারণাটা এনেছেন, এটা কিন্তু হচ্ছে ইউএসএ, এবং ইউএসএ কাছ থেকে পিআইএল নেওয়া হয়েছে। এটা কিন্তু যে কোনো জনস্বার্থ মামলা যেমন হয় সেই রকম ব্যাপার, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে যে কেউ মামলা করতে পারে। এমন নয় যে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যক্তিকেই আইনের দ্বারস্থ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। এই জন্যে পিআইএল আসার পর থেকে দেখো এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট যারা আছে তারা বিভিন্ন রকম সরকারের কার্যকলাপের উপর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট করে, যে এইভাবে এই কাজটা, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে বা আদার্স আন্দোলন হচ্ছে, সেগুলো কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে ইউএসএর থেকে নেওয়া, এবং ভারতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের জনক হচ্ছে পিএন ভাগবতী। তো দেখো আজকে আমরা জানলাম মেনলি ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে সেই ব্যাপারগুলো, এবং এই ক্লাসটা যে হলো, এই ক্লাসটার পর আমি এর বিষয়ে এমসিকিউ নিয়ে আসবো, এমসিকিউ তোমাদের জন্য প্র্যাকটিস করাবো, এবং এই এমসিকিউ প্র্যাকটিস করে তোমরা এই চ্যাপ্টারটা ফুল একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যে কোন কোয়েশ্চেনগুলো আবার পড়ে। আমি যেমন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এই দেশগুলো থেকে যেগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। তো এই জায়গা থেকে একটা দুটো কোয়েশ্চেন পাওয়ারও চান্স থাকে। তোমরা চেষ্টা করবে পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, এবং ভিডিও দেখার পর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য আমি মোটিভেশন পাই। কারণ ভিডিও করতে একটু সময় লাগে এবং পড়তেও হয় নিজেকে, মানে অনেক কিছু বিষয় সম্বন্ধে আবার নিজেকেও ভালোভাবে জেনে কোয়েশ্চেন মানে করা হয়, ভিডিওটা করা হয়, তো এটা অনেক পরিশ্রম লাগে। তো তোমরা চেষ্টা করো তারপর এই পিপিটি বানানো, এই নোটস তৈরি করা, এটা একটা মানে অনেক টাইম লাগে। তো তোমরা এই ভিডিওতে যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো তাহলে আমি মোটিভেশন পাবো করার। তো থ্যাংক ইউ, তোমরা এই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও।